কল্পনা করুন, আকাশে শত্রুর ড্রোন উঠছে, কিন্তু কোনো মিসাইল বা রাডার ছাড়াই মাটি থেকে একটি অদৃশ্য শক্তিতে সেটি ধুলোয় মিশে গেল। অবিশ্বাস্য হলেও সত্য, যুদ্ধের ময়দানে ড্রোনের রাজত্ব খতম করতে ইরান এবার নিয়ে এলো এমন এক বিধ্বংসী যা আগে কেউ কল্পনাও করেনি। বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে ইরান এক অপ্রতিরোধ শক্তির নাম। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর ভূরাজনীতির দাবার বোর্ডে ইরান আজ এক দুর্ভেদ্য দুর্গের নাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, তিনি শাহাদাত বরণ করেছেন। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির বালুরাশিতে আজ যুদ্ধ দামামা নয়, বরং ভূরাজনীতির এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যে আকাশসীমা একসময় ছিল শত্রুতার রূপ, যে মাটি ছিল একে অপরের বিরুদ্ধে ছায়া প্রধান মঞ্চ, আজ সেই সমীকরণ এক লহমায় বদলে গিয়ে বিশ্ব মডলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান ও সৌদি আরব, যাদের শত্রুতা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। ভাবুন তো, বিপদের সায়রেন বেজে ওঠার পর নিজের জীবন বাঁচাতে আপনার হাতে সময় আছে মাত্র 15 সেকেন্ড। 2026 সালের সর্বশেষ সামরিক রিপোর্ট অনুযায়ী ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে সামরিক শক্তিতে প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে তাদের অবস্থান এখন উপরের সারিতে। ইরানের সামরিক শক্তির সবচেয়ে বড় বিশেষত্ব হল তাদের দ্বিমুখী প্রতিরক্ষা ব্যবস্থা। একদিকে রয়েছে নিয়মিত সেনাবাহিনী বা আরতেশ, আর অন্যদিকে রয়েছে দেশটির আদর্শিক রক্ষী বাহিনী IRGC। সব মিলিয়ে প্রায় 6 লক্ষেরও বেশি সক্রিয় সেনা সদস্য এবং আরও 3.5 লক্ষ রিজার্ভ ফোর্স নিয়ে ইরান যে কোনো ধরনের মোকাবেলার ক্ষমতা রাখে। ইরানের সামরিক সক্ষমতার কথা বলতে গেলে প্রথমে আসে তাদের বিশাল মিসাইল এবং ড্রোন ভান্ডারের কথা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং বৈচিত্র্যময় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এখন তেহরানের হাতে। তাদের তৈরি খেইবার শোকান বা ফাত্তাহ হাইপারসনিক মিসাইলগুলো চোখের পলকে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, ড্রোনের দুনিয়ায় ইরান এখন একটি জায়ান্টে পরিণত হয়েছে। তাদের শাহেদ সিরিজের ড্রোনগুলো সস্তায় অত্যন্ত নিখুঁতভাবে শত্রু শিবিরে ধ্বংসলীলা চালাতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আকাশ প্রতিরক্ষায় ইরান গত কয়েক বছরে অবিশ্বাস্য উন্নতি করেছে। একসময় তারা রাশিয়ার S-300 এর উপর নির্ভরশীল থাকলেও এখন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা অনেক ক্ষেত্রে বিশ্বের সেরা সিস্টেমগুলোর সাথে পাল্লা দেয়। এই সিস্টেমগুলো কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা স্টিলথ ফাইটারকে শনাক্ত করে সক্ষম। পারস্য উপসাগরে তাদের নৌবাহিনী ও সাবমেরিন বহরও অত্যন্ত আক্রমণাত্মক। বিশেষ করে সংকীর্ণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে তারা চাইলে বিশ্বের তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থাকে থমকে দিতে পারে। ইরানের সামরিক শক্তির সাম্প্রতিক সফলতার দিকে তাকালে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসে তা হল 2025 সালের জুন মাসে হওয়া 12 দিনের এক বিধ্বংসী। পশ্চিমা অনেক বিশ্লেষক মনে করেছিলেন এর ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক অভাবনীয় কার্যকারিতা প্রদর্শন করেছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 এবং খোরদাদ 3 সিস্টেমগুলো ব্যবহার করে তারা প্রতিপক্ষের অত্যাধুনিক স্টিলথ ফাইটার এবং মিসাইলগুলো রুখে দিতে সক্ষম হয়েছে। এই অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীকে এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলেছে, যার প্রমাণ তারা প্রতিনিয়ত তাদের মহড়াগুলোতে দিচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান সম্প্রতি এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বিশ্বকে অবাক করে দিয়েছে। 2025 সালের শেষের দিকে তারা তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের উন্নত সংস্করণ এবং খুররাম শাহর ব্যালিস্টিক মিসাইলের ব্যাপক উৎপাদন শুরু করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী মাত্র 6 মাসের মাথায় ইরান তাদের ভান্ডারে প্রায় 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল পুনরায় মজুত করে ফেলেছে। এমনকি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো এখন অত্যাধুনিক রোবোটিক লঞ্চিং সিস্টেম দিয়ে সজ্জিত, যা থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে শত শত মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। এই সক্ষমতা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যে তারা এখন যে কোনো বড় আক্রমণের জবাবে কয়েক মিনিটের মধ্যে পাল্টা আঘাত হানতে পারে। ড্রোন যুদ্ধের ইতিহাসে ইরানের শাহেদ 136 ড্রোন এখন বিশ্বের বিপ্লব হিসেবে পরিচিত। 2025 সালের ডিসেম্বর মাসের এক সামরিক প্রদর্শনীতে ইরান তাদের নতুন প্রজন্মের ড্রোনগুলোর সামনে আনে, যা রাডার ফাঁকি দিয়ে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই ড্রোনগুলো কেবল নয়, বরং বর্তমানে রাশিয়ার মতো পরাশক্তির কাছেও সমাদৃত হচ্ছে। ছোট ও সাশ্রয়ী ড্রোন দিয়ে বিশালাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মনোযোগ বিভ্রান্ত করার যে কৌশল ইরান রপ্ত করেছে তা এখন আধুনিক সমরবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পাঠ। ইরান প্রমাণ করেছে যে কেবল দামি অস্ত্র নয়, বরং উদ্ভাবনী শক্তি দিয়েও বিশ্ব শক্তিগুলোর সামনে এখন সমানে পাল্লা দেওয়া সম্ভব। নৌবাহিনী শক্তিতেও ইরান সম্প্রতি বড় ধরনের চমক দেখিয়েছে। পারস্য উপসাগরে চীন এবং রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া চালিয়ে তারা বিশ্বকে জানান দিয়েছে যে এই অঞ্চলের সমুদ্র সীমায় তারা এখন আর একা নয়। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো এখন এতটাই উন্নত যে তারা শত্রু জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি তারা রাশিয়ার তৈরি ক্রাসুকা 4 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকেও তাদের প্রতিরক্ষা বলয়ে যুক্ত করেছে, যা শত্রুর ড্রোন ও জিপিএস সিস্টেমকে অকেজো করে দিতে অত্যন্ত কার্যকর। ইরানের সামরিক নেতৃত্বের এখনকার সবচেয়ে বড় সাহসিকতা হল তাদের প্রতিরক্ষা নীতির পরিবর্তন। 2026 সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ সামরিক পরিষদ ঘোষণা করেছে যে তারা এখন আর হামলার শিকার হওয়ার অপেক্ষায় বসে থাকবে না। যদি তারা নিশ্চিত হয়
হয় যে কোনো পক্ষ তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে যাচ্ছে, তবে তারা সরাসরি প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাবে। এই কঠোর অবস্থান এবং একের পর এক সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে ইরান এখন সামরিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ এক শক্তিতে রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে ইরান তাদের সামরিক শক্তিকে কোন উচ্চতায় নিয়ে যেতে চায় তা বুঝতে হলে আমাদের সাম্প্রতিক ডিক্লারেশন অফ 2026 এবং দীর্ঘমেয়াদী কৌশলগুলোর দিকে তাকাতে হবে। 2025 সালের জুনে হওয়া বিধ্বংসী ক্ষত কাটিয়ে উঠতে ইরান এখন তাদের সামরিক বাজেট 200% পর্যন্ত বৃদ্ধি করেছে। তাদের মূল লক্ষ্য হলো কেবল আক্রমণ প্রতিহত করা নয়, বরং এমন এক সক্ষমতা তৈরি করা যে কোনো শত্রু তাদের উপর করার সাহসী না পায়। এর জন্য তারা ডিটারেন্স বাই মাস বা বিশাল সংখ্যার শক্তিতে বিশ্বাসী, অর্থাৎ তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, যাতে যে কোনো ডিফেন্স সিস্টেমকে তারা স্রেফ মিসাইলের সংখ্যা দিয়েই অকেজো করে দিতে পারে। ইরানের ভবিষ্যতের সবচেয়ে বড় তাসের পাতা হতে যাচ্ছে তাদের স্পেস প্রোগ্রাম এবং ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রচ্ছন্ন চেষ্টা। দক্ষিণ পূর্ব উপকূলে চাবাহারে তারা একটি বিশাল স্পেস লঞ্চ কমপ্লেক্স তৈরি করেছে, যা 2026 সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে। যদিও তারা একে উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র বলছে, কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞদের মতে এটি মূলত কয়েক হাজার কিলোমিটার দূরের মহাদেশগুলোতে আঘাত হানার মতো মিসাইল তৈরির একটি গোপন প্ল্যাটফর্ম। যদি ইরান সফলভাবে এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে, তবে ইউরোপ তো বটেই, এমনকি আমেরিকার মূল ভূখণ্ড তাদের সরাসরি নিশানায় চলে আসবে। প্রযুক্তিগত দিক থেকে ইরান এখন পূর্বমুখী কৌশলে বা ইস্টওয়ার্ড পিভটে জোর দিচ্ছে। 2026 সালের মধ্যে রাশিয়া এবং চীনের সাথে তাদের সামরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি বহর ইরানের বিমান বাহিনীকে আধুনিক যুগে প্রবেশ করাবে। এছাড়া চীনের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন প্রযুক্তির যৌথ উন্নয়ন ইরানকে ডিজিটাল যুদ্ধের ময়দানেও অপরাজেয় করে তুলবে। ইরানের ভবিষ্যৎ সামরিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল তাদের প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম 2026 সালের শুরুতেই দেশটির নীতি নির্ধারকরা স্পষ্ট করেছেন যে তারা আর আগে মার খাওয়ার জন্য অপেক্ষা করবেন না। যদি তাদের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয় যে ষড়যন্ত্র হচ্ছে, তবে তারা প্রথম আঘাতটি নিজেরাই করবে। এর পাশাপাশি তারা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির গভীরে থাকা ক্ষেপণাস্ত্র শহরগুলোর নেটওয়ার্ক আরো বিস্তৃত করছে, যা পারমাণবিক হামলাতেও ধ্বংস হবে না। এটি ইরানকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত রেখেছে। এখন প্রশ্ন ওঠে, ট্রাম্প যদি মার্কিন বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, তবে কি ঘটবে? বাস্তবিকভাবে এটি একটি প্রায় অসম্ভব মিশন, কারণ ইরানের রাজধানী তেহরান ভৌগোলিকভাবে পাহাড় দিয়ে ঘেরা এবং দেশটির গোয়েন্দা নজরদারি অত্যন্ত শক্তিশালী। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব থাকে IRGCর বিশেষ আনসার উল মাহাদি ইউনিটে। একজন রাষ্ট্রপ্রধানকে এমন দুর্ভেদ্য নিরাপত্তা বলয় থেকে তুলে আনা কোনো জঙ্গি নেতার ডেরাই অভিযানের মতো সহজ নয়। যুক্তরাষ্ট্রের যে কোনো কমান্ডো হেলিকপ্টার বা বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই তা অত্যাধুনিক রাডারে ধরা পড়বে এবং ভয়াবহ পাল্টা আক্রমণের শিকার হবে। তাছাড়া ইরান এখন কেবল নিজেদের শক্তির উপর ভরসা করে না। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তাদের প্রক্সি যোদ্ধারা জালের মতো ছড়িয়ে আছে। ইরানের প্রেসিডেন্টকে স্পর্শ করার অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করা। হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো মুহূর্তের মধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থে বড় আঘাত হানতে সক্ষম। ফলে ইরানের প্রেসিডেন্টকে তুলে নেওয়া তো দূরের কথা, এমন চিন্তা করাও আমেরিকার জন্য একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নেওয়া হবে, যেখানে আমেরিকার জয়ের গ্যারান্টি দেওয়া কঠিন। গত কয়েক দশক ধরে আমেরিকার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে এই শিয়া প্রধান দেশটি। আমেরিকা কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং অর্থনৈতিক অবরোধ, সাইবার হামলা এবং গোয়েন্দা তৎপরতার এক বিশাল জাল বিছিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো দিনরাত পরিকল্পনা করছে কিভাবে তেহরানের প্রভাব কমানো যায়। বিশেষ করে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এবং CIA ইরানের ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। FBI মূলত আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করলেও ইরানের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশ বৈচিত্র্যময়। তারা ইরানের বিভিন্ন হ্যাকিং গ্রুপ এবং সাইবার যোদ্ধাদের চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আমেরিকার মাটিতে থাকা ইরানি বংশোদ্ভূত ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানো থেকে শুরু করে তেহরানের হয়ে কাজ করা সম্ভাব্য চরদের খুঁজে বের করা পর্যন্ত FBI এর তৎপরতা বিস্তৃত। তারা প্রায় অভিযোগ করে যে ইরান আমেরিকার নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলা চালাচ্ছে। এই অভিযোগগুলোর মাধ্যমে আমেরিকা বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক জনমত তৈরি করতে চায়। কিন্তু এই ভয়াবহ চাপের মুখেও পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি কেবল একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি ইরানের প্রতিরোধের মূল প্রতীক। আমেরিকার একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা যখন ইরানের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তখন খামেনি তার প্রতিরোধমূলক অর্থনীতির ডাক দিয়ে দেশকে স্বনির্ভর করার চেষ্টা করছেন। তিনি খুব ভালো করে জানেন যে আমেরিকার সাথে আপোষ করা মানে হচ্ছে নিজের সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়া। তাই তিনি ইস্পাতের মতো শক্ত মনোভাবে দেশের সামরিক এবং পারমাণবিক শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে ইরান আজ এক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, বরং পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে। এক্ষেত্রে ইরানের সবথেকে বড় তুরুপের তাস হল তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। পশ্চিমা বিশ্ব অবাক হয়ে দেখছে কিভাবে কয়েক দশকের নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান বিশ্বের অন্যতম সেরা ড্রোন শক্তি হয়ে উঠল। ইরানের তৈরি শাহিদ 136 বা মোহাজের 6 এর মতো ড্রোনগুলো এখন ময়দানে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এই ড্রোনগুলো সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর। ইউক্রেন রাশিয়ার হাতে ইরানি ড্রোনের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বে যে শোরগোল পড়েছিল তা থেকে বোঝা যায় এই প্রযুক্তিতে তেহরান কতটা এগিয়েছে। ইরানের ড্রোন কেবল শত্রুর অবস্থান শনাক্ত করে না, বরং এটি আত্মঘাতী হামলায় নিখুঁত লক্ষ্য ভেদে সক্ষম। আমেরিকা ও তাদের মিত্রদের জন্য এটি এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিতে ওস্তাদ। অন্যদিকে ইসরায়েল ইরানের পেছনে আঠার মতো লেগে আছে। তেল আবিব মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে একের পর এক গুপ্ত এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেহকে যেভাবে রিমোট কন্ট্রোলড মেশিন গান দিয়ে করা হয়েছে তা থেকে বোঝাই যায় ইসরায়েল কতটা মরিয়া। ইসরায়েল বারবার আমেরিকাকে প্ররোচিত করছে ইরানের উপর সরাসরি সামরিক চালানোর জন্য। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো করার জন্য ছক করছে। লোহিত সাগর থেকে শুরু করে সিরিয়া এবং লেবাননের সীমান্ত পর্যন্ত ইসরায়েল ও ইরানের মধ্যে এক ছায়া যুদ্ধ চলছে। ইসরায়েল যখনই সিরিয়াতে ইরানের স্বার্থের উপর চালায়, ইরান তার বদলা নেয় হিজবুল্লাহ বা হুতি বিদ্রোহীদের মাধ্যমে। এ ছায়া এখন আর ছায়া নেই, বরং তা সরাসরি সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ইরান তাদের প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক বিশাল বলয় তৈরি করেছে। ইরাকের হার্স আল শাবি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, এরা সবাই ইরানের সরাসরি বা পরোক্ষ সমর্থন পায়। এর মাধ্যমে ইরান ইসরায়েলকে চার দিক থেকে ঘিরে রেখেছে। আমেরিকার হাজার হাজার কোটি ডলার সাহায্য নিয়েও ইসরায়েল এই ইরানি প্রভাব দমাতে হিমশিম খাচ্ছে। যখনই আমেরিকা ইরানকে চাপে ফেলার চেষ্টা করে, তখনই পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কার আটক বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তেহরান পাল্টা জবাব দেয়। বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস উঠে যায় তেলের দামের আশঙ্কায়। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান এক বড় ইস্যু। ডেমোক্রেট বা রিপাবলিকান যে দলই ক্ষমতায় আসুক না কেন, ইরানকে বাগিয়ে আনা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওবামা প্রশাসনের সময়কালে পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং বাইডেন প্রশাসনের পুনরায় আলোচনার চেষ্টা সবই ইরানের কৌশলগত ধৈর্যের কাছে হার মেরেছে। খামেনি বারবার প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমা কূটনীতির ফাঁদে পা দেওয়ার পাত্র নন। তিনি চীনের সাথে 25 বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক তৈরি করে পশ্চিমাদের একঘরে করার চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছেন। ইরানের এই ঘুরে দাঁড়ানোর গল্পটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি আত্মমর্যাদার লড়াই। FBI যখন সাইবার দুনিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন ইরানি হ্যাকাররা আমেরিকার সরকারি ওয়েবসাইট হ্যাক করে নিজেদের শক্তির জানান দেয়। ইসরায়েল যখন ইরানের ভূখণ্ডে গুপ্তচর পাঠায়, ইরান তখন তাদের ড্রোন পাঠিয়ে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করে বুঝিয়ে দেয় যে কেউ নিরাপদ নয়। টানটান উত্তেজনার এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য এখন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এক ধরনের স্ফুলিঙ্গ বড় হয়ে মহাযুদ্ধের দাবানল চালিয়ে দিতে পারে। আমেরিকা বুঝতে পারছে যে ইরানকে সরাসরি আক্রমণ করা মানে হবে পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে আগুনের গোলার মুখে ঠেলে দেওয়া। অন্যদিকে ইরানও জানে যে তাদের টিকে থাকার একমাত্র পথ হল শক্তিমত্তা প্রদর্শন। খামেনির কৌশলী নেতৃত্বে আজ ইরান কেবল একটি দেশ নয়, বরং একটি আদর্শিক শক্তিতে পরিণত হয়েছে, যা পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে স্বনির্ভরতা তাদের সেই আত্মবিশ্বাস জুগিয়েছে, যা দিয়ে তারা যে কোনো আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত। ইসরায়েল ও আমেরিকার সম্মিলিত চাপ ইরানকে আরও বেশি কঠোর ও উদ্ভাবনী করে তুলেছে। এই লড়াই কেবল ক্ষমতার নয়, বরং এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই। আগামী দিনগুলোতে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ইরান কিভাবে তার জবাব দেবে, তার উপর নির্ভর করছে পৃথিবীর মানচিত্রের পরিবর্তন। একদিকে FBI এর গোপন তৎপরতা আর অন্যদিকে খামেনির অবিচল নেতৃত্ব। এই দুয়ের দ্বন্দ্বে মধ্যপ্রাচ্য আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পর্দার আড়ালে চলা গোয়েন্দা আর প্রকাশ্যে রণহুঙ্কার মিলিয়ে ইরান ও তার
মধ্যকার এই সংঘাত এক মহাকাব্যিক রূপ নিয়েছে। নিষেধাজ্ঞার প্রতিটি শিকলকে ইরান যেভাবে শক্তিতে রূপান্তর করেছে তা সমর বিশেষজ্ঞদের কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইরানি ড্রোনের আনাগোনা প্রমাণ করে দেয় যে প্রযুক্তির যুদ্ধে ইরান পিছিয়ে নেই। আমেরিকা যতই প্রভাব বিস্তারের চেষ্টা করুক, তেহরানের রাজপথ থেকে শুরু করে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত সর্বত্রই আজ এক প্রতিরোধের সুর বাজছে। এই টানটান উত্তেজনার শেষ কোথায় তা কেউ জানে না। তবে এটি স্পষ্ট যে ইরান সহজে হার মানার পাত্র নয়। তারা তাদের সামরিক সক্রিয়তা এবং ধর্মীয় জাতীয়তাবাদকে পুঁজি করে এক দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে রেখেছে। আমেরিকার প্রতিটি পদক্ষেপের বিপরীতে ইরানের একটি পাল্টা পদক্ষেপ তৈরি থাকে। এই দাবার খেলায় প্রতিটি চালই এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্ববাসী রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই লড়াইয়ের পরিণতির দিকে। আমেরিকা কি পারবে ইরানকে নতি স্বীকার করাতে, নাকি খামেনির নেতৃত্বে ইরান এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেবে যেখানে ওয়াশিংটনের খবরদারি আর চলবে না? উত্তরটা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং এটি আরো ঘনীভূত হচ্ছে। প্রতিটি ড্রোন উড্ডয়ন আর প্রতিটি নিষেধাজ্ঞার ঘোষণা এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মেঘ ঘনীভূত হচ্ছে এবং এর কেন্দ্রে রয়েছে ইরান নামের সেই একগুঁয়ে শক্তি যারা মাথা নত করতে শেখেনি। একে বলা হচ্ছে ড্রোন কিলার মাইন। এটি কোনো সাধারণ বোমা নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর শিকারী। এতদিন আমরা ড্রোন করতে দেখেছি, কিন্তু মাটিতে পুঁতে রাখা মাইন দিয়ে আকাশ জয় করা কি সম্ভব? কিভাবে এই ছোট্ট একটি যন্ত্র আমেরিকার মতো শক্তিশালী দেশের রাতের ঘুম হারাম করে দিল? এর ভেতরে লুকিয়ে আছে কোন গোপন প্রযুক্তি, আর এটি কিভাবে মুহূর্তের মধ্যে ঝাঁঝরা করে দিতে পারে যে কোনো অত্যাধুনিক ড্রোনকে? ইরানের এই বিস্ময়কর আবিষ্কার এবং আধুনিক যুদ্ধের সমীকরণ বদলে দেওয়া এই অদৃশ্য দেয়াল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ইরান সম্প্রতি প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন ও ব্যতিক্রমধর্মী অধ্যায়ের সূচনা করেছে। দেশটি ড্রোন ও নিচু উচ্চতায় উড়তে সক্ষম বিমান প্রতিহত করার উদ্দেশ্যে জেলজালেহ নামের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে, যাকে বিশেষজ্ঞরা বিশ্বের প্রথম কার্যকর এয়ার ডিফেন্স মাইন বা আকাশ প্রতিরক্ষা মাইন হিসেবে আখ্যায়িত করেছেন। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এর মৌলিক পার্থক্য হল এটি আকাশে নয়, বরং মাটিতে স্থাপন করা হয়, কিন্তু লক্ষ্যবস্তু থাকে আকাশে। জেলজালেহ মূলত একটি রিমোট কন্ট্রোলড ও স্মার্ট ফাঁদের মতো কাজ করে। আধুনিক সেন্সর, রাডার ও পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে এটি নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার কিংবা স্বল্প উচ্চতায় চলাচলকারী অন্যান্য আকাশযান শনাক্ত করতে সক্ষম। লক্ষ্য শনাক্ত হওয়ার পর অপারেটরের নির্দেশ বা স্বয়ংক্রিয় ব্যবস্থায় এটি সক্রিয় হয়ে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। ফলে সীমান্ত এলাকায়, সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে ড্রোন ঝুঁকি মোকাবেলায় এটি একটি কার্যকর প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হতে পারে। সাধারণ মাইনের ধারণার সঙ্গে জেলজালেহ এর পার্থক্য এখানে। প্রচলিত মাইন সাধারণত মাটির নিচে পুঁতে রাখা হয় এবং কোনো মানুষ বা সাজোয়া যান তার উপর দিয়ে গেলে বিস্ফোরিত হয়, অর্থাৎ সেগুলো লক্ষ্য থাকে স্থলভাগে চলাচলকারী বস্তু। কিন্তু এই নতুন প্রজন্মের ড্রোন মাইন মাটিতে স্থাপন করা হলেও তার দৃষ্টি ও আঘাত দুটোই আকাশের দিকে নিবদ্ধ। এটি প্রমাণ করে ক্ষেত্রে মাইনের ধারণাকে ইরান নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে।
এই প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অভিনব দিক হল এতে ব্যবহৃত অত্যাধুনিক অ্যাকুস্টিক সেন্সর। এই সেন্সরগুলো মানুষের কানের মতো করে শব্দ শোনে না, বরং শব্দের ধরন, কম্পন, ফ্রিকোয়েন্সি এবং প্যাটার্ন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। ফলে এটি খুব সহজেই ইঞ্জিনের শব্দ শুনে বুঝতে পারে যে আকাশে কোনো ড্রোন, হেলিকপ্টার কিংবা নিচু দিয়ে উঠতে থাকা কোনো উড়োজাহাজ এগিয়ে আসছে কিনা। এমনকি বিভিন্ন ধরনের ড্রোনের শব্দের মধ্যেও পার্থক্য করতে পারার সক্ষমতা এই প্রযুক্তিকে আরো কার্যকর করে তুলেছে। যখন কোনো ড্রোন বা আকাশযান নির্ধারিত রেঞ্জের ভেতরে প্রবেশ করে, তখন জ্বালজালে দুটি পদ্ধতিতে সক্রিয় হতে পারে। একদিকে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম, অর্থাৎ মানব হস্তক্ষেপ ছাড়াই সেন্সরের তথ্য বিশ্লেষণ করেই নিজের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রয়োজনে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেটর সরাসরি এটি বিস্ফোরণের নির্দেশ দিতে পারেন। এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে নমনীয়তা ও নিয়ন্ত্রণ দুটো নিশ্চিত করে। বিস্ফোরণের মুহূর্তে এটি প্রচলিত মাইনের মতো চারিদিকে নয়, বরং উপরের দিকে শক্তিশালী আঘাত হানে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অসংখ্য ঝাঁক বা ধাতব টুকরো বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্টাইল তীব্র গতিতে আকাশের দিকে ছুটে যায়। এই ধাতব টুকরোগুলো ড্রোনের শরীর, প্রপেলার, সেন্সর কিংবা ফুয়েল সিস্টেমকে আঘাত করে তাকে অচল বা করে দিতে সক্ষম। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা ড্রোন ও হেলিকপ্টারের জন্য এটি মারাত্মক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের শব্দভিত্তিক শনাক্তকরণ ও ঊর্ধ্বমুখী বিস্ফোরণের কৌশল আধুনিক ড্রোন যুদ্ধ বাস্তবতায় অত্যন্ত কার্যকর। কারণ অনেক ড্রোন রাডার ফাঁকি দিতে পারলেও নিজের ইঞ্জিনের শব্দ পুরোপুরি লুকাতে পারে না। সেই দুর্বলতাকে লক্ষ্য করে জ্বালজালে আকাশ প্রতিরক্ষায় এক নতুন, সাশ্রয়ী এবং চতুর সমাধান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ড্রোনটির কিছু বৈশিষ্ট্য যুদ্ধের ফলাফল পাল্টে দিতে পারে। প্রযুক্তিগতভাবে এটি প্রায় 500 ফুট থেকে শুরু করে সর্বোচ্চ 1150 ফুট, অর্থাৎ প্রায় 350 মিটার উচ্চতা পর্যন্ত উড়তে থাকা ড্রোন ও নিচু দিয়ে চলাচলকারী আকাশযান সক্ষম। এর মানে হলো যে উচ্চতায় সাধারণত নজরদারি ড্রোন, কামিকাজের ড্রোন কিংবা আক্রমণাত্মক ছোট UAV উড়ে থাকে, সে পুরো পরিসরে এই মাইনের কার্যকর রেঞ্জের মধ্যে পড়ে। যখন জ্বালজালে সক্রিয় হয়ে বিস্ফোরিত হয়, তখন এটি শুধু একটি বিন্দুতে আঘাত করে থেমে থাকে না, বরং প্রায় 5 মিটার এলাকা জুড়ে একটি ভয়াবহ ধ্বংসাত্মক বলয় তৈরি করে। এই বলয়ের ভেতরে থাকা যে কোনো আকাশযান মুহূর্তের মধ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিস্ফোরণের চাপ ও শক্তিশালী শকওয়েভ ড্রোনের কাঠামো দুর্বল করে দেয়, ইলেকট্রিক সিস্টেম বিকল করে দেয় এবং অনেক ক্ষেত্রে সরাসরি আকাশ থেকেই ছিটকে ফেলতে পারে। এর চেয়ে ভয়ঙ্কর দিক হলো বিস্ফোরণের সঙ্গে ছিটকে যাওয়া ধাতব টুকরো বা ফ্রেগমেন্টস। এগুলো অত্যন্ত তীক্ষ্ণ ও উচ্চ গতি সম্পন্ন, যা বিস্ফোরণের পর প্রায় 15 থেকে 20 মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ধাতব টুকরোগুলো ড্রোনের গায়ে করে তাকে এক প্রকার ঝাঁঝরা করে দেয়। সেই সাথে প্রপেলারও ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেন্সর ও ক্যামেরা ধ্বংস এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফলে লক্ষ্যবস্তু পালানোর কোনো সুযোগই পায় না। এছাড়াও এই প্রযুক্তির কিছু উন্নত ভার্সনে রয়েছে আরো ভয়ঙ্কর বৈশিষ্ট্য, যেগুলোকে বলা হয় জাম্পিং মাইন। এই ধরনের মাইন মাটিতে স্থাপিত থাকলেও বিস্ফোরণের আগে হঠাৎ করে মাটি থেকে লাফিয়ে উঠে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, তারপর সেখানে গিয়ে বিস্ফোরিত হয়। এর ফলে আঘাতের কার্যকারিতা আরো কয়েক গুণ বেড়ে যায়। বিস্ফোরণের সময় এসব মাইনের ধাতব প্রজেক্টাইলের গতিবেগ হতে পারে প্রতি সেকেন্ডে 2000 মিটার, বা আধুনিক অস্ত্র প্রযুক্তির বিচারে অত্যন্ত উচ্চমাত্রা শক্তি নির্দেশ করে। এছাড়া এই ড্রোনটি বিশেষভাবে কম উচ্চতায় উড়তে সক্ষম, কামিকাজের ড্রোন ও নজরদারি কাজে ব্যবহৃত ড্রোন ধ্বংস করার ক্ষেত্রে অসাধারণ কার্যকর বলে মনে করা হচ্ছে। আধুনিক যুদ্ধে এই ধরনের ড্রোনই সবচেয়ে হয়ে উঠেছে, কারণ এগুলো ছোট, দ্রুতগামী এবং অনেক সময় রাডারের চোখ এড়িয়ে গোপনে লক্ষ্যবস্তুর খুব কাছে পৌঁছে যেতে পারে। ঠিক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জ্বালজালে এর মতো আকাশ প্রতিরক্ষা মাইন ড্রোন প্রতিহত করার এক ভয়ঙ্কর কিন্তু কার্যকর সমাধান হিসেবে সামনে এসেছে। এটি শুধু ড্রোনের জন্য নয়, হেলিকপ্টারের জন্যও একটি বড়, বিশেষ করে সামরিক অভিযানের সময় যখন সৈন্য নামানোর জন্য হেলিকপ্টারকে বাধ্য হয়ে নিচু উচ্চতায় নামতে হয়, তখন সেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে। অবতরণের ঠিক আগ মুহূর্তে বা হোভারিং অবস্থায় হেলিকপ্টারের গতি কমে যায় এবং ইঞ্জিনের শব্দ আরো স্পষ্ট হয়। সেই মুহূর্তে এই মাইনগুলো সক্রিয় হলে কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু বানিয়ে আকাশ থেকে ভূপাতিত করার সক্ষমতা রাখে। ফলে শত্রুপক্ষের এয়ারবোর্ন ট্রুপ ডিপ্লয়মেন্ট বা হেলিবোর্ন অভিযানে এটি মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কৌশলগত দিক থেকে এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার সম্ভব সীমান্ত এলাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে। সেখানে যদি পরিকল্পিতভাবে শত শত এমন মাইন স্থাপন করা হয়, তাহলে কার্যত একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। এই দেয়াল চোখে দেখা যাবে না, রাডারে ধরা পড়াও কঠিন হবে, কিন্তু আকাশে দিয়ে প্রবেশ করতে চাওয়া প্রতিটি ড্রোন বা নিচু দিয়ে ওরা উড়োজাহাজের জন্য এটি হবে এক ফাঁদ। এমনকি আধুনিক স্টেলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার কৌশল ব্যবহার করলেও ইঞ্জিনের শব্দ ও কম উচ্চতায় ওড়ার সীমাবদ্ধতার কারণে ড্রোনগুলো এই মাইনের ফাঁদ থেকে সহজে বাঁচতে পারবে না। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি মূলত আকাশ প্রতিরক্ষার ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আকাশী ক্ষেপণাস্ত্র বা রাডারের উপর পুরোপুরি নির্ভর না করে মাটিতে বসানো অসংখ্য স্মার্ট মাইনের মাধ্যমে আকাশ পথকে বিপজ্জনক করে তোলার এই কৌশল ভবিষ্যতের ক্ষেত্রে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের ধরনই বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে ড্রোনের ব্যবহার যেভাবে বেড়েছে, তাতে
যাতে কম খরচে ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলায় এখন বড় চ্যালেঞ্জ। সে বাস্তবতায় জালজালি শুধু একটি নতুন নয়, বরং আকাশ প্রতিরক্ষা কৌশলে এক ধরনের চিন্তাগত পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। আজ সেই সৌদি আরবই ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান আর ইসরায়েলের সম্ভাব্য মিসাইল হুমকির মুখে রিয়াদ থেকে ভেসে আসা বার্তাটি ছিল বজ্রপাতের মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে কোনো সৌদি আরবের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না, আর তাদের আকাশপথ থাকবে চিরতরে বন্ধ। এই ঘোষণা শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক ভয়াবহ দুঃসংবাদ, যা মধ্যপ্রাচ্যের পুরো ছকটিকেই ওলটপালট করে দিয়েছে। খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখা যায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছিলেন, তখন গোটা বিশ্ব ধরে নিয়েছিল যে সৌদি আরব হয়তো বরাবরের মতোই আমেরিকার পাশেই থাকবে। কিন্তু রিয়াদের ঘনিষ্ঠ সূত্রগুলো যা নিশ্চিত করেছে তা ছিল কল্পনারও অতীত। সৌদি আরব সরাসরি তেহরানকে আশ্বস্ত করেছে যে তারা কোনোভাবেই এই সংঘাতের অংশ হবে না। যে আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কয়েক মিনিটের মধ্যে তেহরানে পৌঁছে যেতে পারত, সেই পথ এখন এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে চীনের মধ্যস্থতায় শুরু হওয়া এক নতুন মৈত্রী। রিয়াদ এখন আর যুদ্ধের ময়দান হতে চায় না। তারা বুঝেছে ইরানের ঘরে আগুন লাগলে সেই আগুনের আঁচ তাদের নিজেদের প্রাসাদেও এসে পড়বে। তাই আমেরিকা বা ইসরায়েলের সামরিক শক্তিতে মদদ দেওয়ার চেয়ে নিজের প্রতিবেশী দেশের সাথে শান্তির হাত বাড়ানোকেই তারা এখন বুদ্ধিমানের কাজ মনে করছে। ঠিক একই সময়ে উত্তরের প্রভাবশালী শক্তি তুরস্ক থেকেও ভেসে আসছে এক কঠোর হুঁশিয়ারি। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার বিদেশি সামরিক হস্তক্ষেপ আঙ্কারা বরদাস্ত করবে না। তুরস্কের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ইরান যদি অস্থিতিশীল হয়, তবে তার প্রভাব পুরো এশিয়া এবং ইউরোপের সীমান্তে গিয়ে আছড়ে পড়বে। হাকান ফিদান অত্যন্ত কৌশলে বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে ইরানকে তার নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে দিতে হবে। বন্দুকের মর বা যুদ্ধবিমানের ডানা দিয়ে গণতন্ত্র বা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তুরস্ক শুধু প্রতিবাদী জানায়নি, বরং তারা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি অদৃশ্য কূটনৈতিক সেতু হিসেবে কাজ করার চেষ্টা করছে। কারণ তারা জানে, যদি একবার ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তব রূপ নেয় এবং ইরানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্য এমন এক অগ্নিকুণ্ডে পরিণত হবে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকবে না। এই চাঞ্চল্যকর পরিস্থিতির গভীরে গেলে দেখা যায়, আমেরিকা এখন এক চরম কূটনৈতিক সংকটের মুখে। একদিকে ইসরায়েল বারবার ইরানের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা করছে, অন্যদিকে তাদের চিরচেনা মিত্র সৌদি আরব এবং ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক একযোগে সেই পরিকল্পনার বিরোধিতা করছে। সৌদি আরবের এই না বলে দেওয়ার অর্থ হল, ইসরায়েলি বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে ইরান আক্রমণ করতে হবে, যা সামরিকভাবে অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। রিয়াদের এই অবস্থান ওয়াশিংটনের সামরিক পরিকল্পনাকারীদের ডেস্কে রাখা মানচিত্রগুলোকে অকেজো করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তেলের বাজারের স্থিতিশীলতা আর নিজেদের ভিশন 2030 এর অগ্রযাত্রা তাদের কাছে যে কোনো চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা আর পশ্চিমা শক্তির দাবার খুঁটি হয়ে থাকতে রাজি নয়। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যখন মার্কিন কর্মকারীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন, তখন তার মূল লক্ষ্যই হল যুদ্ধের সম্ভাবনাকে অঙ্কুরেই বিনাশ করা। ইরান তুরস্কের দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার, তাই আমেরিকার 25% শুল্ক আরোপের হুমকি বা অর্থনৈতিক অবরোধের রক্তচক্ষু তুর্কি নেতৃত্বকে টলাতে পারেনি। তুরস্ক মনে করে, ইরানে ব্যাপক অস্থিতিশীলতা মানে হল লাখ লাখ শরণার্থীর ঢল এবং জঙ্গিবাদের নতুন উত্থান। তাই আঙ্কারা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সহিংস পন্থার ঘোর বিরোধী। হাকান ফিদানের কণ্ঠে আজ যে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে, তা আসলে পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ক্লান্তির প্রতিফলন। তারা আর কোনো ইরাক, সিরিয়া বা লিবিয়া দেখতে চায় না। তারা চায় আলোচনা টেবিলে বসে সমস্যার সমাধান হোক, কামানের গোলার মাধ্যমে নয়। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আমেরিকা ও ইসরায়েল পিছু হটবে, নাকি এই প্রতিবাদের তোয়াক্কা না করেই তারা একতরফা কোনো দুঃসাহসিক অভিযান চালিয়ে বসবে? কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সৌদি আরব ও তুরস্কের মতো শক্তিশালী দুই দেশ যখন ইরানের পাশে ঢাল হিসেবে দাঁড়ায়, তখন যে কোনো বড় শক্তির পক্ষে হামলা চালানো
চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তেহরানও এই সুযোগে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যে কোনো দেশ যদি ওয়াশিংটনকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয় তবে সেই দেশও ইরানের মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই পাঁচাতারটি হুমকির মুখে সৌদি আরবের নিরপেক্ষতা বা ইরানের পক্ষে থাকা অবস্থানটি আসলে পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয় থেকে রক্ষা করার একটি ঢাল মাত্র। মধ্যপ্রাচ্যের এই বদলে যাওয়া প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রিয়াদ ও তেহরানের মধ্যকার এই নতুন সমীকরণ। একসময় যারা একে অপরকে আঞ্চলিক প্রধান শত্রু হিসেবে গণ্য করত, আজ সেই সৌদি আরবই ইরানের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছে। এই পরিবর্তনের মূলে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক সুদূর প্রসারী ভিশন। তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমা মানেই হচ্ছে নিজের দেশের উন্নয়নকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। অন্যদিকে তুরস্কের অবস্থান এখানে এক ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে কাজ করছে। আঙ্কারা জানে যে ইরান সীমান্তে অস্থিরতা তৈরি হলে তার আজ সরাসরি ইউরোপের দরজায় গিয়ে পড়বে। তাই তারা শুধু প্রতিবাদ করেই ক্ষান্ত হয়নি, বরং ন্যাটো এবং ওআইসির মতো বড় বড় প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের বিপরীতে জনমত গড়ে তোলার চেষ্টা করছে। এই ত্রিপক্ষীয় মানসিকতার পরিবর্তন অর্থাৎ সৌদি আরব, ইরান এবং তুরস্কের মধ্যম ব্লক তৈরির ইঙ্গিত দিচ্ছে, যেখানে আমেরিকা বা ইসরায়েলের মতো বাইরের কোনো শক্তি এসে নিজেদের ইচ্ছামতো মানচিত্র আঁকতে পারবে না। এই জোটবদ্ধ প্রতিরোধী আজ তেহরানকে এক অভাবনীয় আত্মবিশ্বাস যোগাচ্ছে, যা হয়তো এই অঞ্চলের ইতিহাসে চিরস্থায়ী শান্তির এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। সৌদি আরব ও তুরস্কের এই অভাবনীয় মোর্চা ওয়াশিংটন এবং তেল আবিবকে এক চরম কৌশলগত গোলকধাঁধায় ফেলে দিয়েছে। আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি বজায় রাখা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন সরাসরি বড় কোনো স্থলযুদ্ধে না জড়িয়ে হয়তো ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করবে। তবে সৌদি আরবের মতো মিত্ররা যদি সেই অবরোধে পূর্ণ সমর্থন না দেয় তবে মার্কিন নিষেধাজ্ঞার ধার কমে যাবে। ইসরায়েল এখন অনেকটা কোণঠাসা বোধ করছে, কারণ সৌদি আকাশ সীমা ব্যবহার করতে না পারা তাদের বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা। এমত অবস্থায় ইসরায়েল হয়তো শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধের পথ বেছে নিতে পারে, যার মধ্যে থাকবে সাইবার হামলা, গুপ্তহত্যা অথবা অত্যন্ত সীমিত পরিসরে ড্রোন অপারেশন। কিন্তু সৌদি ও তুর্কি শক্তি অবস্থানের কারণে এখন যে কোনো সামরিক পদক্ষেপ নিতে গেলে ওয়াশিংটনকে 10 বার ভাবতে হবে, কারণ মিত্রদের চটিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের ভবিষ্যৎ ঘাঁটিগুলোর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে চাইবে না পেন্টাগন। অন্যদিকে আমেরিকা চেষ্টা করতে পারে কূটনীতির ছলে সৌদি আরবকে পুনরায় নিজেদের পক্ষে আনার জন্য বড় কোনো প্রতিরক্ষা চুক্তির টোপ দিতে। কিন্তু রিয়াদ এবং আঙ্কারা বর্তমানে যে ধরনের আঞ্চলিক সার্বভৌমত্বের পরিচয় দিচ্ছে তাতে স্পষ্ট যে তারা আর কেবল তেলের সরবরাহকারী বা ন্যাটোর সীমান্তরক্ষী হয়ে থাকতে রাজি নয়। তুরস্ক ইতিমধ্যেই বিশ্বব্যাপী মধ্যস্থতাকারী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছে, আর সৌদি আরব চাচ্ছে একটি শান্ত পরিবেশ যেখানে তাদের বিশাল অর্থনৈতিক প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে না। ফলে আমেরিকা ও ইসরায়েল যদি তাদের একগুয়েমি বজায় রেখে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ সুনামি ডেকে আনবে। পরবর্তী ধাপে আমরা হয়তো দেখতে পাবো আমেরিকা আরও বেশি করে জলপথ বা অন্য কোনো রুট ব্যবহারের পরিকল্পনা করছে, কিন্তু আঞ্চলিক সমর্থন ছাড়া সেই যুদ্ধের পরিণতি হবে দীর্ঘস্থায়ী এবং পরাজয় নিশ্চিত। দিন শেষে সৌদি আরব ও তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের অবসানের এক নতুন সূচনা মাত্র। নাটকীয় এই পরিস্থিতির প্রতিটি মুহূর্তে এখন রহস্য ঘনীভূত হচ্ছে। একদিকে আমেরিকার রণসজ্জা, অন্যদিকে রিয়াদ ও আঙ্কারার কূটনীতির দেয়াল। ইরানের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে যারা ক্ষমতার পট পরিবর্তন করতে চেয়েছিল তারা এখন দেখছে মধ্যপ্রাচ্যের মেরুকরণ সম্পূর্ণ বদলে গেছে। সৌদি আরবের যুবরাজ এবং তুরস্কের নেতৃত্ব এখন এক সুরে কথা বলছেন। তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান কি হোয়াইট হাউসের যুদ্ধের নেশাকে স্তীমিত হতে পারবে, নাকি ট্রাম্পের প্রশাসন আরও কঠোর কোনো পদক্ষেপের দিকে এগোবে? তবে আপাতত এটুকুই নিশ্চিত যে ইরান আজ আর একা নয়, তার পাশে আছে এককালের চরম শত্রু সৌদি আরব এবং আধুনিক রণকৌশলে পারদর্শী তুরস্ক। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের কালো মেঘ থাকলেও রিয়াদ ও আঙ্কারার এই সাহসী অবস্থান শান্তির এক ক্ষীণ আলো দেখাচ্ছে। বিশ্বের তাবৎ সমরভিদরা এখন রুদ্ধশ্বাসী অক্ষেত্র করছেন দেখার জন্য এই কূটনীতির দাবা খেলায় শেষ চালটি কে দেয়। তবে আজকের দিনে সবচেয়ে বড় সত্যটি হলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আর আগের মতো পশ্চিমা আধিপত্য এককভাবে খাটবে না, কারণ এখানকার আঞ্চলিক শক্তিগুলো এখন নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে শুরু করেছে। নিস্তব্ধ ভোরের শান্ত আকাশ চিরে মিসাইলগুলো তেহরানের দিগন্তে যখন আঘাত হানছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই দিনটি তাদের জন্য শোকাতুর দিন হতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে। রয়টার্স এবং দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্টগুলো এই হামলার নেপথ্যের এক ভিন্ন গল্পের উন্মোচন করেছে। পর্দার আড়ালে থাকা ভূ রাজনৈতিক চাল এবং প্রভাবশালী শক্তির কূটনৈতিক মেরুকরণই ছিল এই অভিযানের মূল চালিকা শক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই অভিযানের ঘোষণা দেন তখন তার প্রথম টার্গেট খামেনি ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল এবং সৌদি আরবের যৌথ চাপ এবং কৌশলী অবস্থানই ট্রাম্পকে এই চরম পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। ওয়াশিংটন পোস্ট এই দুই দেশকেও মধ্যপ্রাচ্যের এক অস্বাভাবিক মিত্র জুটি হিসেবে আখ্যায়িত করেছে, যারা তেহরানের প্রভাব খর্ব করতে এক বিন্দুতে মিলিত হয়েছিল।
কূটনীতির মঞ্চে সৌদি আরবের অবস্থান বরাবরের মতোই হতাশাজনক। জনসম্মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সবসময় আলোচনার পথ খোলা রাখার কথা বলতেন। তিনি ইরানকে আশ্বস্ত করেছিলেন যে তেহরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না, কিন্তু পর্দার আড়ালে সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি সতর্ক করেছিলেন যে ইরানকে এখনই নিয়ন্ত্রণ করা না হলে তারা এই অঞ্চলের জন্য আরও বড় বিপদ হয়ে দাঁড়াবে। যুবরাজের ভাই খালিদ বিন সালমানও তার ওয়াশিংটন সফরে একই ধরনের কঠোর বার্তা পৌঁছে দিয়েছিলেন। রিয়াদের দৃষ্টিতে তেহরান ছিল তাদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষকে দুর্বল করার লক্ষ্যেই তারা হোয়াইট হাউসকে সামরিক অভিযানের জন্য উৎসাহিত করেছিল। শনিবার ভোরে যখন হামলা শুরু হয় তখন আয়াতুল্লাহ আলী খামেনি তার দুই বিশ্বস্ত উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন। কিন্তু অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি এবং শক্তিশালী বাংকার বাস্টার মিসাইলের সামনে সেই সুরক্ষা দেয়াল টিকতে পারেনি। রোববারের সূর্য ওঠার সাথে সাথে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো স্তম্ভিত হৃদয়ে নিশ্চিত করে যে তাদের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। তার সাথে নিহত হয়েছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোর। আল জাজিরার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় খামেনির সুউচ্চ প্রাসাদটি ধুলোয় মিশে গেছে এবং চারপাশ এক বিমূর্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সামরিক চাপ অব্যাহত থাকবে। বর্তমানে ইরান জুড়ে আজ বইছে শোকের মাতম। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল ইরানের শাসক ছিলেন না, তিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক দুর্ভেদ্য দেয়াল। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের কাছে তিনি ছিলেন ছায়ার মতো, আর সাম্রাজ্যবাদের চোখে এক আপসহীন চ্যালেঞ্জ। একাই ঝড়ের মতো দাঁড়িয়ে তিনি কয়েক দশক ধরে ইরানের সার্বভৌমত্বকে আগলে রেখেছিলেন। আইআরজিসি এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে। তবে ইতিহাস সাক্ষী আছে, মানুষের শরীর নশ্বর হলেও তার রেখে যাওয়া চিন্তা ও আদর্শ কখনো মুছে যায় না। একজন আলেম, একজন রাষ্ট্রনায়ক এবং একজন প্রতিরোধের প্রতীক হিসেবে খামেনি যে রাজনৈতিক দর্শনের বীজ বপন করে গেছেন তা হয়তো তার অনুসারীদের হৃদয়ে আরও শক্তিশালী হয়ে ধরা দেবে। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাগফিরাত দান করুন এবং এই কঠিন সময়ে উম্মাকে ধৈর্য ও ঐক্যের শক্তি দান করুন। আমিন। এই সামান্য সময়ের মধ্যেই হাতের সব কাজ ফেলে আপনাকে ছুটে যেতে হবে বাড়ির ভেতরের একটি বিশেষ কক্ষে, যে কক্ষটি তৈরি করা হয়েছে পুরো কংক্রিট দিয়ে, যা যে কোনো গ্যাস, বিস্ফোরণ বা ধ্বংসযোগ্য থেকে আপনাকে পুরোপুরি রক্ষা করবে। এটি কোনো কল্পকাহিনীর দৃশ্য নয়, বরং এটি ইসরায়েলের সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তব চিত্র। আজকের ভিডিওতে আমরা জানাবো ইসরায়েলের এই বিশেষ ব্যক্তিগত নিরাপত্তা কক্ষ বা মামাত সম্পর্কে। জানবো এই মামাত আসলে কি, কেন এটি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে, এটি কিভাবে কাজ করে এবং এত উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকার পরও এর ভেতরে কোথায় কোথায় ঘাটতি রয়ে গেছে। ইসরায়েল ভৌগোলিকভাবে এমন এক জায়গায় অবস্থিত যাকে একটি যুদ্ধপ্রবণ দেশ হিসেবেই ধরা হয়। দীর্ঘদিন ধরে সেখানে আঞ্চলিক উত্তেজনা লেগেই আছে। বিশেষ করে গাজা এবং লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে সবসময় শত্রুপক্ষের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার একটি বড় ধরনের ঝুঁকি থাকে। এ সার্বক্ষণিক বিপদের কথা মাথায় রেখেই নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাকে ইসরায়েল সরকার রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। যেখানে হামলার সময় সাধারণ মানুষ যেন খুব দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ পায়, সেজন্য তারা একটি অত্যন্ত সুসংগঠিত এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আর এই বিশাল সুরক্ষা ব্যবস্থারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল এই মামাত। ইসরায়েলি গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এই মামাত তৈরির নির্দেশিকা প্রথম জারি করা হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর। সরকার তখন গৃহ নির্মাণের ক্ষেত্রে একটি নতুন নিয়ম বাধ্যতামূলক করে। নিয়মটি হল প্রতিটি নতুন বসতি বা ফ্ল্যাটে একটি করে ব্যক্তিগত নিরাপত্তা কক্ষ বা মামাত অবশ্যই থাকতে হবে। এই কক্ষগুলো সাধারণ কোনো ঘরের মতো শুধু ইট সিমেন্ট দিয়েই তৈরি হয় না, এগুলো পুরোপুরি কংক্রিটে মোড়ানো থাকে, যাতে করে বাইরের কোনো বড় ধরনের বিস্ফোরণ বা ধ্বংসযোগ্য হলেও ভেতরের মানুষ সুরক্ষিত থাকে। এমনকি এটি বিভিন্ন ক্ষতিকর গ্যাসের আক্রমণ থেকেও মানুষকে বাঁচাতে সক্ষম। বর্তমানে শহরের প্রতিটি নতুন ফ্ল্যাটেই এই কক্ষটি থাকে, আর যেসব পুরনো ভবন রয়েছে সেগুলোতেও ধাপে ধাপে এই নিরাপত্তা কক্ষ যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে সে দেশের সরকার। তবে শুধু যে ব্যক্তিগত পর্যায়ে মানুষের বাড়িতেই এমন নিরাপত্তা ব্যবস্থা আছে তা কিন্তু নয়। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে হাজার হাজার সরকারি শেল্টার বা আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলো সাধারণত খোলাই থাকে, অথবা জরুরি কোনো বিপদের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত সাধারণ মানুষের আশ্রয়ের জন্য এগুলো খুলে দেওয়া হয়। স্কুল, হাসপাতাল, অফিস, আদালত থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও এমন শেল্টারের ব্যবস্থা রাখা হয়েছে। বিপদের সময় মানুষ যাতে ঘাবড়ে না যায় সেজন্য হোম ফ্রন্ট কমান্ড নামের একটি বিশেষ সামরিক শাখা নাগরিকদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে সবাই আগে থেকে জানতে পারে যে হামলার সময় তাদের কোথায় যেতে হবে এবং কিভাবে নিরাপদে নিজেদের রক্ষা করতে হবে। এই শেল্টার বা মামাদে পৌঁছানোর জন্য মানুষের হাতে
ঠিক কতটুকু সময় থাকবে তা নির্ভর করবে তারা কোন অঞ্চলে বসবাস করছে তার উপর। যেমন যারা গাজা সীমান্তের খুব কাছাকাছি বসবাস করেন, সাইরেন বাজার পর মামাদে ঢুকে পড়ার জন্য তারা সময় পান মাত্র 15 সেকেন্ড। অন্যদিকে তেল আবিব এবং জেরুজালেমের মতো শহরগুলোতে এই সময়সীমা 30 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে সময় যতটুকুই হোক না কেন, দেশের প্রতিটি নাগরিক খুব ভালোভাবে জানে যে সাইরেনের সংকেত শোনা মাত্রই তাদের কোন দিকে ছুটতে হবে। তবে এত সব উন্নত এবং সুপরিকল্পিত সুরক্ষা ব্যবস্থা থাকার পরও এর কিছু বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে পুরনো বা গরিব এলাকাগুলোতে অনেক সময় পর্যাপ্ত শেল্টার থাকে না, ফলে সেখানকার মানুষ সবসময় ঝুঁকির মধ্যে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় একটি শেল্টারে একসঙ্গে অনেক মানুষ আশ্রয় নিতে চাইলে সেখানে প্রচণ্ড ভিড় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সাম্প্রতিক কিছু হামলায় ইসরায়েলের ভেতরে থাকা ফিলিস্তিনি বা আরব শহরগুলোতে আশ্রয় কেন্দ্রের এই মারাত্মক সংকট খুব স্পষ্টভাবে ধরা পড়েছে।